ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা, এক মঞ্চে ইশতেহার ঘোষণা সহ নানা বিধান যুক্ত করে আচরণবিধি জারি ইসির, লঙ্ঘন করলে জেল জরিমানা। মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো, শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লোটার শঙ্কা, জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, দাবি কর্তৃপক্ষের। নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশিতে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার, নজরদারি না থাকাকে দুষছেন ক্রেতারা, সমন্বয়হীনতার অভাবে নেই সমাধান, মত বিশেষজ্ঞের। ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে আছে মাত্র ১৮,০০০ কোটি টাকা, দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, নিরাপত্তায় প্রয়োজন ২৬,০০০ কোটির তহবিল। এবং ভারতের নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার, ২ জন গ্রেপ্তার, তদন্ত শুরু। সকালের সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ নানা বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করে সোমবার রাতে গেজেট প্রকাশ করে ইসি। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হলো ভোটের প্রচারে। এছাড়া এক মঞ্চের প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা সহ কী করা যাবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালায়। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনও চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। এতে জানুয়ারিতে এই ৩ শ্রেণীর বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র। তবে বোর্ড বলছে বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্ট। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ৩০ কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের ৮,৬৯,২৫,৩৮৯টি বইয়ের প্রায় ৯০% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর ৩,১১,১৯,৩৪৭টি বইয়ের ছাপার কাজ ৭০% বেশি সম্পন্ন হয়েছে। আর নবম শ্রেণীর ৫,৭০,৬৮,০২৮টি বইয়ের মুদ্রণ চলছে প্রেসে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ১২,৫৪,৯৭১টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে, সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ব্যাংক লোন পাই, আমরা অগ্রিম দিলে ওরা পাল্প ইম্পোর্ট করে না কাগজ বানানো শুরু করে। এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে, এখন আমাদের লোক ওয়ার্ক অর্ডার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাওয়া। এনসিটিভি বলছে, এই ৩ শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। আমরা চেষ্টা করছি যে কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেধা নয়, ভাগ্যই নির্ধারণ করছে একজন শিক্ষার্থী কোন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
আওয়ামী লীগ সরকারের সময়ে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলেও এই পদ্ধতি এখনও বহাল রয়েছে। শিক্ষাবিদদের মতে লটারি পদ্ধতি মেধার অবমূল্যায়ন হচ্ছে। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 1,08,716টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল 6,35,072টি, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় 6 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু নির্বাচিত হওয়ার একমাত্র উপায় ছিল লটারি নামক ভাগ্য পরীক্ষা। করোনা মহামারীর সময় সংক্রমণ রোধে বিগত সরকারের আপৎকালীন ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত এখন স্থায়ী রূপ ধারণ করেছে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভিভাবকদের প্রত্যাশা ভাগ্য নয়, মূল্যায়ন হোক মেধার। যদি ভর্তির মাধ্যমে মেধা যাচাই করে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় তাহলে এটা ভালো হয়। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা লটারিতে চান্স পেয়েছে কিন্তু বাংলাও পড়তে পারে না। শিক্ষাবিদরা বলছেন উন্নত বিশ্বের কোথাও এ ধরনের ভর্তি পদ্ধতি অনুসরণ করা হয় না। এর ফলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা। 50-এর বাচ্চাটা হয়তো চান্স পেয়ে গেল ভালো জায়গায়, কিন্তু 1 রোলের বাচ্চাটা হয়তো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। লটারি সিস্টেমের মধ্য দিয়ে আগে ছেলেমেয়েরা যতটুকু পড়াশোনা করতো এখন কি ততটুকু করবে? উন্নত দেশগুলোতে তো কোথাও লটারি সিস্টেমে আসলে হয় না। আর গবেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা খাতে সংস্কারে কোনো কমিশন গঠন করেনি। ফলে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে সুযোগ তা হাতছাড়া হয়েছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে আমাদের পরীক্ষা পদ্ধতি পর্যন্ত প্রতিটি জায়গায় নানাবিধ সংকট এবং সনাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ঘেরা। 29 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শিক্ষাবর্ষেও মাধ্যমিকে ভর্তি পদ্ধতি লটারি থাকবে। জানিয়ে অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রায় প্রতি মাসেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, কিন্তু সেই দাম বাস্তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হয় না। নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের। অভিযোগ, শুধু দাম ঘোষণা করেই খালাস, সরকার নেই কোনো কার্যকর মনিটরিং। বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতার অভাবেই সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকেই। শরীফ রুবেলের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC ঘোষিত 12 কেজি সিলিন্ডারের দাম এক, কিন্তু খুচরা বাজারে মিলছে আরেক দামে। নভেম্বর মাসের শুরুতেই 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1215 টাকা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্ধারিত মূল্যের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনছেন ভোক্তারা। দাম বাস্তবায়নে কার্যকর নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। তাদের অভিযোগ, শুধু দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করছে সংশ্লিষ্ট সংস্থা। এদিকে বিক্রেতারা বলছেন সার্ভিস চার্জের কারণেই অতিরিক্ত দাম নিচ্ছেন তারা। 1200 করে দিছি, 1100 করে দিছি, কিন্তু পরে হচ্ছে না। এটা 1215 টাকার সরকার নির্ধারিত করছে, কিন্তু আমাদের তো কেউ নির্ধারিত করে নেই। আমাদের যারা দিয়ে যায় তারা ওই 1500 টাকা করে নিয়ে যায়। 35 কেজি গ্যাসে তো ওয়েট বেশি, রিস্ক আমরা যাচ্ছে আমার 20-50 টাকা। 35 কেজি 35 কেজিতে আমরা 100 টাকা নিচ্ছি, 12 কেজি নিচ্ছি 50 টাকা। সরকার নির্ধারিত দেখতে হবে। এ বিষয়ে কথা বলতে চাইলে ব্রিফিং এর বাইরে সাক্ষাৎকার না দেওয়ার কথা জানান BERCর চেয়ারম্যান। BERC কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তাও জানান ক্যামেরার সামনে কথা বলেন না তিনি। পরে এক পর্যায়ে কথা বলতে রাজি হন সংস্থাটির অর্থ ও প্রশাসন বিভাগের সদস্য আব্দুর রাজ্জাক। তিনি জানান অনিয়ম ঠেকাতে ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মনিটরিং জোরদার করা হবে। প্রত্যেক জেলা প্রশাসকের তার নিজস্ব জুরিডিকশনে এই জিনিসগুলো তদারকি করা তাদের দায়িত্বের মধ্যে আছে, এবং আমরাও তাদেরকে বারবার এই ব্যাপারগুলো যাতে আরো প্রপারলি মনিটরিং হয় সেই ব্যাপারটা জোরদার করার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। এলপিজি সিলিন্ডার বিশেষজ্ঞের মতে সমন্বয়হীনতার অভাবেই সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকেই। ফুল এলপিজি সিলিন্ডারটাকে রাইট ওয়েতে ফিল করে রাইট সিলিন্ডার কাস্টমারের কাছে রাইট প্রাইসে পৌঁছে দেওয়ার জন্য একটা কম্বিনেশন হেল্প দরকার। অনেক সময় ডিসকাশন হয় কিন্তু ইফেক্টিভভাবে এক্সিকিউশন হয় না। আমরা যখন এক্সিকিউশন করব তখনই একমাত্র এই বাজারটা ফিরবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে মনিটরিং দুর্বল থাকলে কেবল দাম নয়, নিরাপত্তা ঝুঁকিও বাড়বে। মনিটরিং করা উচিত, এবং এইটার জন্য যদি কোনো ব্যবস্থাপনা থাকে
সেইটা অ্যাডাপ্ট করা উচিত। আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সেফ সিলিন্ডার না। এই যে সেফটি নেটটা খুব ন্যারো, যে কেউ এখান থেকে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে। দাম ও পরিমাপের পাশাপাশি লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের। প্রায় 3 কোটি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় বাংলাদেশে, যার অধিকাংশই লাইসেন্সবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ। এমনকি এসব সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম নীতিও। এতে অনেক সময় ঘটছে বড় ধরনের দুর্ঘটনাও। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকগুলো বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্স জমা আছে মাত্র 18,000 কোটি টাকা। এই অর্থে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে পরিশোধ করা সম্ভব। তবে এবার এই তহবিলের অর্থ সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা মনে করেন আমানতকারীদের সুরক্ষায় অপ্রতুল এই অর্থ বিনিয়োগে বাড়বে অন্য আমানতকারীদের নিরাপত্তাহীনতা। সেলিয়া সুলতানের রিপোর্ট। কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে, আর্থিক সংকটে পড়লে বা আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ডিপোজিটর ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড তহবিল থেকে আমানতকারীদের তাদের জমার একটি অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়। অন্যদিকে বাকি অর্থ অবলুপ্ত ব্যাংকের নিট সম্পদের উপর ভিত্তি করে অতিরিক্ত আমানত সমন্বয় করার নিয়ম রয়েছে। গত 2 দশকে দেশে ব্যাংকিং খাতে কমপক্ষে 13টি ব্যাংক যুক্ত হয়েছে, যার বিপরীতে 15 বছরে মূলধন হারিয়ে টেকনিক্যাল দেউলিয়ার পথে 19 ব্যাংক। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আমানত বীমায় সুরক্ষিত আছে 18,000 কোটি টাকা, যা থেকে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে দেয়া সম্ভব। অন্যদিকে 2 লাখ টাকা করে হলে এটি অর্ধেকে নেমে আসে। এমন অবস্থায় মার্জারের আওতায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে এই ফান্ড ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য, সেটার চূড়ান্ত হিসাব এখনো হয়নি। তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে। আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা, এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেনসেট করার ব্যবস্থা করতে হবে। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতো বাংলাদেশে আমানতকারীরা উপেক্ষিত। পুরো খাতের আমানতকারীদের নিরাপত্তা দিতে ব্যাংকগুলোর অন্তত 26,000 কোটি টাকার তহবিলের প্রয়োজন। তবে 5টি ব্যাংক রক্ষা করতে গিয়ে আমানত বীমার বড় অঙ্ক ব্যবহারের পক্ষে নয় অর্থনৈতিক বিশ্লেষকরা। একটা ব্যাংকই, যেটাকে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, সেখানে যদি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা তহবিল থেকে 15,000 কোটি টাকার অধিক এখানে ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু অন্যান্য ব্যাংকের যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে সেই দায় মেটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন কিন্তু আসলে অপারগতা প্রকাশ করবে বলে মনে হচ্ছে। 2020 সালে আমানত বীমা খসড়ায় 2 লাখ টাকা অনুমোদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক, যা চূড়ান্ত অনুমোদনে পরবর্তী সংসদের অপেক্ষা করতে হবে আমানতকারীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে নতুন পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে অর্থনীতিবিদরা বলছেন, নতুন দেশি পেঁয়াজ আসার আগ মুহূর্তে আমদানি হলে ঝুঁকিতে পড়বে কৃষক। তাই দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ তাদের। অন্তরা সেনের রিপোর্ট। চলতি মাসের শুরুতে হঠাৎ করে রাজধানীর বাজারে 80 টাকা থেকে পেঁয়াজের দাম চড়ে বসে 120 টাকায়। এতে অস্থিতিশীল হয়ে পড়ে বাজার। আপনার পেঁয়াজ 110 টাকা কেজি বিক্রি করতেছি। দেশি পেঁয়াজ চলতেছে 110 টাকা কেজি, আর হাইব্রিড চললে 108 টাকা 60 টাকা। পেঁয়াজের আমদানি একটু কমে গেছে, এর জন্য তো দাম বেশি। এখন মুকামে কৃষকদের কাছে বেশি পেঁয়াজ নাই। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গেল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানির সুপারিশ পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরপর গেল রোববার প্রয়োজনে আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টাও। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। বাজারে নতুন দেশি পেঁয়াজ আসার আগে আমদানি শুরু হলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন বলে জানান অর্থনীতিবিদরা। নতুন পেঁয়াজ সেটা কিন্তু ওঠা শুরু হয়েছে। এই অবস্থায় পেঁয়াজের আমদানিটা, যেটা আমার মনে হয় যে সরকার যেটা দিয়েছে অনুমোদন, এতে একটা ক্ষতিও হতে পারে দেশে। তার কারণ এই যারা কৃষক তারা কিন্তু দাদন নিয়েছেন। এই মুহূর্তে আসলে এই ঢালাওভাবে আমদানি, সেটা কিন্তু আসলে এই যারা ঋণ নিয়েছেন তাদের অনেক বড় ক্ষতি করবে। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ দাম বাড়ার জন্য বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। পেঁয়াজ যে
অনেক আছে বাজারে এরকম নয়, তবে ঘাটতিও নেই অত বেশি। যতটুকু ঘাটতি আছে আমার মনে হয় যে এখানে আসলে কৃত্রিম সংকট আছে, মানে এটা ইচ্ছা করে এই সংকটটা তৈরি করা রাখা হয়েছে। যারা সিন্ডিকেট করছেন তাদেরকে ধরতে হবে। আমি মনে করি যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর এবং স্থানীয় প্রশাসন এদেরকে কাজ করতে হবে খুব নিবিড়ভাবে। আমদানি না করে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনার পরামর্শ বাজার বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় দিনে গরম, রাতে শীত। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে বেড়েছে রোগবালাই, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অগ্রহায়ণের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতিতে। ফলে আমরা দেখছিলাম যে এই সময়টাতে রাতে এবং দিনের একটা তারতম্য আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে রাতে তাপমাত্রা অনেকটাই নেমে আসছে এবং 15 থেকে 16 ঘরে তাপমাত্রা কখনো বিরাজ করছে রাতে। অন্যদিকে দিনে আবার সেই তাপমাত্রা কিন্তু তরতর করে বেড়ে 26 থেকে 28 ঘরে চড়ছে। এর ফলে একটা তারতম্য আবহাওয়ার যে প্রভাব তা কিন্তু আমরা দেখছিলাম জনপদের উপর পড়েছে। বিশেষ করে শীতের যে ধকল, রাতে কিন্তু তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার ফলে বেশ কিছু রোগবালাই আমরা দেখছিলাম এই সময়টাতে। বিশেষ করে রোগবালাইয়ের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এই জাতীয় রোগের প্রকোপ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে এই মুহূর্তে ব্যাপক পরিসরে রোগীদের চাপ বেড়েছে এবং প্রতিদিনই আমরা দেখছিলাম এই যে বিষয়টি বলা হচ্ছে যে যেহেতু রাতে প্রচন্ড তাপমাত্রা নেমে যাচ্ছে, দিনে আবার সেটা গরমে তাপমাত্রাটা বেড়ে যাওয়ার কারণে শিশুদের ঘেমে যাওয়ার যে প্রবণতা, এই বৈরী আবহাওয়ার কারণে শিশুদেরকে বাড়তি সতর্কতা, বাড়তি তাদের একটা নিরাপদে সুরক্ষার দিকেই জোর দেওয়া হয়েছে। এবং এই তারতম্য তাপমাত্রার কারণে বিশেষ যে রোগগুলোর প্রকোপ এই সময় ছড়িয়ে থাকে, ভাইরাস জনিত রোগের প্রকোপগুলো বেশি হয়ে থাকে। এবং সেই জায়গায় আসলে চিকিৎসকদের তাদের পরামর্শটাই বেশি আছে যে তারা বলছেন যে যেহেতু এই সময়টাতে শীতের যে রেট তা কিন্তু আগামীতে আরো বাড়বে এবং বাড়তি আবহাওয়ার যতটা সুরক্ষা, যতটা নিশ্চিতভাবে স্বাস্থ্য সচেতনতা মেনে চলা যায়, এই বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে তৃণমূল পর্যায়ে ছড়ানোর চেষ্টা করছেন। সব মিলে এই আবহাওয়ার যে বিরাজমান চলমান আবহাওয়া, এটা কিন্তু আগামীতে আরো এক দফা নেমে যাওয়ার কথাই বলছেন চিকিৎসকদের দিক থেকে। এই ছিল সার্বিক নওগাঁর স্বাস্থ্য সেবার যে খবর আমার কাছে। সহকর্মী এমআর রকি যুক্ত ছিলেন নওগাঁ সদর হাসপাতাল থেকে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। ভেঙে পড়েছে রংপুর মহানগরীর সড়ক ব্যবস্থাপনা। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, সিগন্যাল লাইট না থাকা, ট্রাফিক সংকট সহ নানা কারণে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। নগরবাসী বলছেন প্রতিনিয়ত ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেল। রংপুর মহানগরী এখন পরিচিতি পেয়েছে যানজটের নগরী হিসেবে। অনিয়ন্ত্রিত ইজি বাইক, দুর্বল ট্রাফিক ব্যবস্থা এবং ফুটপাত দখলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া রয়েছে যত্রতত্র পার্কিং। নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট, বাংলাদেশ ব্যাংক মোড়, সিটি বাজার সহ অন্তত ডজন খানেক স্থানে যানজট এখন নিত্যদিনের ঘটনা। ফলে ভোগান্তিতে নগরবাসী। সিও বাজার থেকে আপনার পুরোটাই জ্যাম, মানে ফুটপাত পর্যন্ত দখল করে নিয়েছে। কাছারি বাজার মোড়ে এখন জ্যাম দেখা যাচ্ছে, বা ছোট ছোট জায়গাগুলোর মধ্যে জ্যাম দেখা যাচ্ছে। ট্রাফিক আইনের অমান্য করে তারা বিভিন্ন স্থানে অটো বা রিক্সা দাঁড় করাচ্ছে। যানজটে তো হেভি পড়ে থাকি, মানে যাইতে আধা ঘন্টা, ওর বাজার থেকে আসতে আধা ঘন্টা, অথচ 2 কিলো রাস্তা নয়। এখান থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি যে বিকল্প সড়কের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি নগরীর বিভিন্ন পয়েন্টে যে পুলিশ কাজ করছে তাদের আরও বেশি সক্রিয় হওয়া দরকার। গত 4 বছর আগে 60 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই লাইটগুলো পড়ে আছে অকেজো অবস্থায়। ফলে ম্যানুয়ালিভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক পুলিশের। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমিত জনবল নিয়ে শহরের যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো আছে, বিশেষ করে স্কুল যখন শুরু হয় এবং শেষ হয়, এই জায়গাগুলোতে বেশি করে কনজেশন হয়, তো আমরা সেখানে স্পেশাল টেক কেয়ার করি। ট্রাফিক বিভাগের তথ্য মতে রংপুর মহানগরীতে গড়ে প্রতিদিন যান্ত্রিক অযান্ত্রিক মিলে লক্ষাধিক যানবাহন চলাচল করে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সকালের সময় আলো থাকছে।
সিলেটে আজ শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স। মুশফিকের শততম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। সংস্কারের জন্য কুড়িগ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে গভীর গর্ত খুঁড়ে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এতে প্রায় 2 বছর ধরে সড়কটিতে লাখ লাখ মানুষের যাতায়াতে দুর্ভোগ বাড়লেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তর। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কোথাও কোথাও সড়কের দুপাশে করা হয়েছে গভীর গর্ত, আবার কোথাও খুঁড়ে রাখা গর্ত ভরে উঠেছে সবুজ ঘাসে। এরই মাঝে অবশিষ্ট ভাঙাচোরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। 2024 সালে কুড়িগ্রামের রাজারহাট উপশহর থেকে কুড়িগ্রাম চিলমারি সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সংযোগ সড়ক প্রশস্ত ও সংস্কারের কাজ শুরু করে মোহাম্মদ খায়রুল কবির রানা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরিকল্পনা মাফিক সড়কের দুপাশে গর্ত খুঁড়ে মাটি সরিয়ে নেওয়ার পর কাজ বন্ধ করে লাপাত্তা ঠিকাদার। ফলে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে যাতায়াতের দুর্ভোগ লাঘবে সম্প্রতি মানববন্ধনও করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দিনের বেলা এই সড়কে কোনো রকমে যাতায়াত করা গেলেও রাতের কুয়াশায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুই পাশে গর্ত হচ্ছে, গাড়ি পড়তেছে, সাইকেল পড়তেছে। আমাদের রাস্তাটার এত অবস্থা খারাপ, বেয়ারিং 2 দিন পর পর পাল্টা লাগে। কর্মকর্তাদের কাছে আবেদন যেন আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি পাকা হয়। এদিকে ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। মাঝে মধ্যে কাজ করার পর বন্ধ রাখে, আমরা বারবার তাকে কাজ করার জন্য তাগিদপত্র দেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি শেষ করতে না পারলে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রায় 14.5 কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজের মেয়াদ আর মাত্র 1.5 মাস বাকি থাকলেও এখনো শেষ হয়নি 10 ভাগ কাজ। সময় সংবাদ, কুড়িগ্রাম। আমদানি রপ্তানিতে অন্যতম গুরুত্বপূর্ণ পথ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ পথ পাথর আমদানি সহ ভারত, নেপাল ও ভুটানের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রয়োজনীয় উদ্যোগ ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় রাজস্ব আয়ে পিছিয়ে পড়ছে বন্দরটি। পঞ্চগড় থেকে বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্টে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পাথর আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন যুক্ত হয়েছে নেপালে আলু রপ্তানির নতুন অধ্যায়। পাথর আমদানি সহ ভারত, নেপাল ও ভুটানে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ পথ। ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট ও শ্রমিক নেতাদের অভিযোগ, সরকারি উদ্যোগের অভাব ও আধুনিক সুবিধা না থাকায় প্রতিষ্ঠার প্রায় 28 বছর পরও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বাংলাবান্ধা স্থলবন্দর। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পাথর আসতেছে, পাশাপাশি আমাদের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলুর গাড়ি ভালোই যাচ্ছে। এখানে দীর্ঘ 28 বছর যাবত এই বন্দর চালু হয়েছে, তো ওই হিসাবে তেমন অগ্রগতি এই বন্দর হয়নি। পাথরের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং রপ্তানি দুটোই হচ্ছে। বন্দরের কর্মকর্তারা বলছেন, পাথরের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া গেলে বন্দরের কার্যক্রম আরও প্রসারিত হবে। আমদানিকে যদি আরেকটু ডাইভার্সিফাইড করা যায় তাহলে বন্দরের সাথে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে এবং সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বন্দর কর্তৃপক্ষ জানায়, নানা প্রতিবন্ধকতার কারণে চলতি অর্থ বছরের আগস্ট পর্যন্ত আগের বছরের তুলনায় প্রায় 2 লাখ মেট্রিক টন আমদানি কমে গেলেও গত 2 মাস ধরে আমদানির পরিমাণ আবারও বাড়ছে। একই সঙ্গে বেড়েছে নেপালে আলু রপ্তানিও। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সাপের উপদ্রব বেড়েছে ঠাকুরগাঁওয়ে। প্রায়ই সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। গত 5 মাসে প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন। সরকারি হাসপাতালগুলোতে রয়েছে ভ্যাকসিন সংকট। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঠাকুরগাঁয়ে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব। এলাকাবাসী বলছেন, প্রায়ই সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। তবে আক্রান্ত হওয়ার পর রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে গেলেও অ্যান্টিভেনম না থাকায় অনেকে মারা যাচ্ছে। বালের তো ইঞ্জেকশন নাই, তারপরে আসি দিনাজপুর যায় না, আধা আধি রাস্তার যায় না, ছড়া শেষ হয়ে গিয়া। উপজেলা একটা হাসপাতাল, এখানে ইঞ্জেকশন থাকবে না কেন? এটা তো সরকারের টাকার ইঞ্জেকশন থাকবে। আমার বুক খালি করতে কালকে এক বাবার বুক খালি হবে।
একটি মাত্র কোম্পানি অ্যান্টিভেনম সরবরাহ করার কারণেই এ ধরনের সংকটে পড়তে হচ্ছে বলে জানান সিভিল সার্জন। একটি মাত্র কোম্পানি ইনসেপ্টা তারা অ্যান্টিস্নেক ভেনম উৎপাদন করে এবং যখন সাপের কামড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল তাদের উৎপাদন হয়তো তারা মজুদকে কিছুটা কমে এসেছিল এবং তারা হয়তো ঠিকমতো সরবরাহ করতে পারছিলেন না। আর ভ্যাকসিন সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের জেলার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের জন্য আমরা চিঠি দিয়েছি এবং আমরা এটা মন্ত্রিপরিষদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেও আমরা লিখেছি যেন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সে বিষয়ে নির্দেশনা দিতে পারেন। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির তথ্য মতে গত 5 মাসে ঠাকুরগাঁয়ে সাপের কামড়ে 16 জন মারা গেছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ধান কাটার আগ মুহূর্তে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে গাইবান্ধায়। কৃষক বলছেন বিভিন্ন কীটনাশক দিয়ে কোনো কাজ না হওয়ায় দিশেহারা তারা। তবে কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় ফসলের মাঠে এখন আমন ধান আধা পাকা হওয়ায় আর কিছুদিন পর কৃষকের ঘরে উঠবে সোনালী ফসল। তবে ধান কাটার আগ মুহূর্তে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে বিভিন্ন এলাকার মাঠে। এতে গাছের কাণ্ড নষ্ট হওয়ার পাশাপাশি শীষ চিটা হয়ে যাচ্ছে, অনেক গাছ বিপন্ন হয়ে মরে যাচ্ছে। কৃষক বলছেন বিভিন্ন কীটনাশক দিয়ে কোনো কাজ না হওয়ায় দিশেহারা তারা। পোকাটা যেটা ধানের গাছে লাগে ওটা লাগার কারেন্টের মতন একবারে শুকিয়ে যায়। ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরও কাজ হচ্ছে না। আমরা তো দেনা দফা করে করছি, কিছু পাইলাম না। কৃষি বিভাগ বলছে চলতি আমন মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে এসব পোকার আক্রমণ দেখা দিয়েছে। ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছুদিন মেঘলা আবহাওয়া গেল, মেঘাচ্ছন্ন আকাশ, এই জন্য রোগ এবং পোকার একটা প্রাদুর্ভাবের একটা সমূহ সম্ভাবনা থাকে। এরকম আবহাওয়ায় পাইরাজিন, নিটেন পাইরাম গ্রুপের যে ওষুধগুলি আছে সেগুলি আমরা স্প্রে করলেই এটা দমন করা সম্ভব। মাঠ পর্যায়ে কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ আমরা তৎপর হয়েছি। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,33,125 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট একদিনের বাচ্চা, পোলট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোলট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধেক খামার। নতুন করে পোলট্রি ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন না কেউই। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। সিন্ডিকেট ও নানা সংকটে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়েছে। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট একদিনের বাচ্চা, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোল্ট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। বন্ধ হয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে শুধু অবকাঠামো। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। নীলফামারী পোল্ট্রি ব্যবসা একসময় সুনাম কুড়ালেও বর্তমানে এ খাতের বেহাল দশা। এখানে প্রায় 5 শতাধিক ছোট ও মাঝারি খামার ছিল, বর্তমানে এ সংখ্যা অর্ধেকের কম। খামারিদের অভিযোগ, সিন্ডিকেট ইচ্ছামতন একদিনের বাচ্চা ও পোল্ট্রি ফিডের মূল্য নির্ধারণ, ওষুধের অতিরিক্ত দামের কারণে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যায়। ফলে কর্পোরেট কোম্পানিগুলোর সঙ্গে অসম বাজার প্রতিযোগিতায় পড়তে হয় ছোট খামারিদের। বিক্রি করে খাদ্যের টাকাটা দিতেই যায়, অল্প কিছু থাকে, তার উপর আমরা নিজেই করি, একটু যে লেবার দিয়ে করলে হইতো না। কিছু কিছু সময় আছে যে নিজের টাকাটাও থাকে না। বাচ্চা নিয়ে আসার পরে যখন কোনো কারণে রোগাক্রান্ত হয়, এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। লাভ খুব কম, সীমিত হয়, লসের পাল্লাই বেশি। আবার তো অসুখ বিসুখ আছেই। কোনো সরকারের এই শিল্পটার প্রতি নজর নাই। আগে আমাদের খামারি ছিল অনেকগুলো, দেখা গেলো যে 100-150, এই আস্তে আস্তে ঝরে গেতে দেখা গেল যে 30-40টা দাস। খাদ্যই সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট, বাচ্চাই সিন্ডিকেট, এই কারণে আমরা অনেক আন্দোলন করতেছি, কোনোভাবেই আমরা সফলতা অর্জন করতে পারিনি। জেলা পশু সম্পদ এই কর্মকর্তা বলছেন, আমাদের কাজ হচ্ছে কারিগরি সহায়তা, ওষুধ ও টিকা প্রদান করা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। ডিম উৎপাদনের যে খাদ্য খরচ, এই খরচের সাথে তারা সমন্বয় করতে পারছে না বিধায় তারা দিন দিন এই খামারগুলোকে গুটিয়ে নিচ্ছে বা খামার করার ব্যাপারে তারা নিরুৎসাহিত হচ্ছে।
আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমরা সাধারণত তাদেরকে কারিগরি যে সহায়তা, যেটা বিভিন্ন রকম পরামর্শ, টিকা প্রদান, এই কাজগুলি করে থাকি। নীলফামারী জেলায় লেয়ার মুরগি 48টা, ব্রয়লার মুরগি 434টা ও হাঁসের খামার রয়েছে 170টা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 10 জন। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্বিক পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। জম্মু ও কাশ্মীরের 2 জন ডাক্তারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ জানায় একটি ধীরে চলমান গাড়ি লালবাতিতে থামার সময় বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপে ছিন্ন ভিন্ন গাড়ি ও আহত ও নিহতদের দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে প্রায় 30 থেকে 40টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন। দিল্লি পুলিশ কমিশনার জানান ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তের নির্দেশনা দিয়েছেন। মুম্বাই ও উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের পেছনে আরও বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করছে। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং সব সম্ভাবনাই যাচাই করছি। পূর্ণাঙ্গ তদন্ত শেষে ফলাফল জনগণকে জানানো হবে। ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। এটি একটি সন্ত্রাসী চক্রের অংশ বলে জানানো হয়েছে। মূল 2 জন অভিযুক্ত গ্রেফতারের পর বিস্ফোরণ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার খান ইউনুসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত হয়েছে। এক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিনেই বেড়েছে হামলা ও ধ্বংসযজ্ঞ। হামাস বলছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিদিন চালাচ্ছে আক্রমণ। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরায়েল গাজায় ফেরত দিয়েছে 15 জন ফিলিস্তিনের দেহাবশেষ। নিজের ছেলের অপেক্ষায় এভাবেই 2 চোখ মেলে দাঁড়িয়ে আছেন এক অসহায় মা। এই 2 চোখেই শুধুই হতাশা। 2023 সালের 7 অক্টোবর তার ছেলে রায়ানকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ছেলে জীবিত না মৃত তা জানেন না তিনি। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। এই 15 জনের মধ্যে তার রায়ানও আছে কিনা সেই খোঁজ নিতেই আল নাসের হাসপাতালে এসেছেন এই মা। যুদ্ধবিরতির পরও হামলা বন্ধ হয়নি গাজায়। খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামাস জানিয়েছে 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় 271 জন নিহত হয়েছেন, যাদের 90% বেসামরিক নাগরিক। প্রতিদিন উপত্যকা জুড়ে চলছে ধ্বংস ও বোমাবর্ষণ। খান ইউনিসে ইয়েলো লাইন নামে নির্ধারিত অস্থায়ী সীমার ভেতর ঘরবাড়ি ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাতিসংঘের সংস্থা UNRWA এর দাবি, তারা নিজেদের ত্রাণবাহী যানবাহন পর্যন্ত গাজায় নিতে পারছে না, কারণ ইসরায়েল সেই সংস্থার লোগোযুক্ত গাড়ি নিষিদ্ধ করেছে। এ কারণেই খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে দিন কাটাচ্ছে গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই তেল আবিবে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরান পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও জোরদার করেছে বলে জানায় গণমাধ্যমটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এর মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো জাতিসংঘ পরিদর্শন করেছেন।
চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর থেকে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এতে বলা হয় জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক হুমকি শেষ করতে পারেনি, বরং গণমাধ্যমটিকে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা জানান তেহরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি যতটা ধারণা করা হয়েছিল বাস্তবে তা অনেক কম। এই অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধ আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে, যা দিয়ে অন্তত 11টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। ইরান এখন এমন এক উৎপাদন ক্ষমতা গড়ে তুলছে যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হয়। এর মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান তাদের পারমাণবিক স্থাপনাগুলো জাতিসংঘ পরিদর্শকরা পরিদর্শন করছেন। তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ কয়েকটি স্থাপনায় তারা প্রবেশ করেছেন বলে জানান তিনি। তবে আইএইএ এখনো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার পায়নি। আমরা যতদিন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য থাকব, ততদিন চুক্তির ধারার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। জাতীয় দায়িত্ব সম্পর্কে আমরা সবসময় সচেতন থাকব। গত সপ্তাহেই আইইএ পরিদর্শকেরা তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন। অন্য স্থাপনাগুলোর ক্ষেত্রে পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী আইইএ কোনো স্থাপনা পরিদর্শনের অনুরোধ জানালে তা অনুমোদনের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটি পশ্চিমা চাপের মুখেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে না। তিনি জানান পূর্ণ যুদ্ধের ঝুঁকি থাকলেও ইরান স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে সরে আসবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন পশ্চিমা শক্তিগুলো ইরানের পারমাণবিক ইস্যুকে অজুহাত করে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরাকের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজধানী বাগদাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগে শহর জুড়ে সেনা ও নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে সরকার। ইরাকের যৌথ অভিযান কমান্ডো জানিয়েছে ভোট কেন্দ্রগুলো ঘিরে উচ্চমাত্রার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যাতে কোনো অস্ত্রধারীর উপস্থিতি বা ভোটারদের উপর চাপ সৃষ্টি না হয়। কর্মকর্তারা বলছেন ভোটাররা যেন সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেন, এটাই সরকারের লক্ষ্য। রাজধানী বাগদাদের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তা সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শহর আরকানসায় বসতি গড়েছেন বাংলাদেশিরা। দিন দিন অঙ্গরাজ্যটিতে বাড়ছে প্রবাসীদের সংখ্যাও। আরকানসায় বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশির পেশা এখন ব্যবসা। যদিও খুব অল্প সংখ্যক বাংলাদেশি সেখানে বাস করেন, কিন্তু যারাই সেখানে স্থায়ী হচ্ছেন খুব দ্রুত সময়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসছে। স্থানীয় প্রবাসীরাও নতুন অভিবাসীদের স্বাগত জানাচ্ছেন, দিচ্ছেন সব ধরনের সহযোগিতাও। আরকানসা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ক্লিন্টন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে ক্লিন্টন ছিলেন আরকানসার গভর্নর। ক্লিন্টনের জন্মস্থান এই আরকানসার রাজধানী লিটল রকি হয়ে উঠেছে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশিদের বসবাসের উৎকৃষ্ট স্থান। বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে শুরুর দিকে এ শহরে আসেন বাংলাদেশি শিক্ষকরা, এরপর বিভিন্ন পেশায় যুক্ত হন। তারাই এখানকার বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছেন। প্রথমে ছোটখাটো ব্যবসা করে এখন লিটল রকের বড় বড় ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশিরা। আরকানসার রিয়েল এস্টেট, হোটেল মোটেল, পেট্রোল পাম্প ও গাড়ি ব্যবসায় সাফল্যের স্বাক্ষর রাখছেন তারা। Compared to New York to Arkansas, it's totally different. অনেক ভালো আমরা এখানে আছি।
ওয়েদারের দিক থেকে, হাউজিংয়ের দিক থেকে, ইন্স্যুরেন্স দিক থেকে, বিজনেস তো ডেফিনেটলি আমরা ভালো করছি, সবাই ভালো করছি এখানে। আমি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল আরকানসাস কনওয়েতে সোশিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর। সো আমি যখন আসি তখন আমি একাই ছিলাম সেকেন্ড ফ্যাকাল্টি, বাট এখন সেখানে আমরা প্রায় 5 জন ফ্যাকাল্টি আছি। স্থানীয় বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তুলনায় আরকানসায় জীবনযাত্রার মান উন্নত, কিন্তু ব্যয় খুবই কম। তাছাড়া এখানে 2-3 বছর কাজ করার পর একজন সহজেই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এজন্য স্থানীয় বাংলাদেশিরাও নতুন অভিবাসীদের নানাভাবে সহযোগিতা দিচ্ছেন। বাংলাদেশি থেকে যারা আসে নতুন, এদেরকে আমরা হেল্প করি, প্রথমে জব দিয়ে, এরপরে আস্তে আস্তে পার্টনারশিপ দিয়ে ওদেরকে আমরা বিজনেস অপরচুনিটিতে ইনভলভ করি। এভাবে অনেক বাঙালি এসেছে, আটলান্টা, নিউ ইয়র্ক নিজে আসছি, কিন্তু আমরা আশা করি যারা এখনও নতুন আসতেছেন এখানে এসে আপনারা বেটার অপরচুনিটি পাবেন। বিদেশ বিনিয়োগে হলেও আরকানসার প্রবাসী নতুন প্রজন্ম বাঙালি সংস্কৃতির পাশাপাশি ধর্মীয় অনুশাসনেও বেড়ে উঠছে। মাত্র 500 বাংলাদেশি থাকেন লিটল রকে, আর পুরো অঙ্গরাজ্যে থাকেন আরও 500, যাদের সবাই দ্রুতই ব্যবসা বাণিজ্যে সফল হয়েছেন, অভ্যস্ত হয়ে উঠেছেন উন্নত জীবনযাপনে। প্রতিদিন স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে আসছেন অসংখ্য অভিবাসী বাংলাদেশি। তাদের বেশিরভাগেরই গন্তব্য থাকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস কিংবা ফ্লোরিডা। তবে এই আরকানসাস অঙ্গরাজ্যে সত্যিকার অর্থে উন্নত কর্মসংস্থান সহ সহজ জীবনযাপনের এক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লিটল রক, আরকানসা, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। জয় দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠের সুবিধা এবং মুশফিকের জন্য আলাদা তাড়না থেকেই আত্মবিশ্বাসী ক্যাপ্টেন। ওয়ানডে টি20তে মিডল অর্ডার সুবিধা করতে না পারলেও টেস্ট পারফরমেন্স নিয়ে ভাবনা নেই শান্তর। এদিকে লাক্কাতুরার উইকেট দেখে অবাক আইরিশরা। সবুজ পিচে টাইগার বধের স্বপ্ন আঁকছেন তারাও। ম্যাচ শুরু সকাল 9:30টায়। সিলেট থেকে নিয়ন মোহামেডানের ম্যাচ প্রিভিউ, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ। সিলেটে শেষ দিনের অনুশীলনে একটু নির্ভর টিম টাইগার। টানা 2 দিন কঠোর পরিশ্রমের পর শেষ বেলায় শিষ্যদের একটু ছুটির আমেজেই রাখলেন ফিল সিমন্স। উদ্দেশ্য একটাই, চাপ নয়, উপভোগের মন্ত্র আউড়ে দেয়া হয়েছে শান্ত মিরাজদের মাঝে। উপভোগের একটা কারণও তো আছে, এই সিরিজেই যে 100তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম, তাই তাকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে এবার বাংলাদেশ টিম। আগের দিন অনুশীলন না করলেও এদিন 2 নেট বদলে নিজেকে ঝালিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। যেন নতুনদের বুঝিয়ে দিলেন 99-এ এসেও শুরুর দিনের মতোই উচ্ছল মুশি। খুবই এক্সাইটেড, আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ 99তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। ক্রাঞ্চ মোমেন্টে কিভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করা লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড, এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকিরাও, ব্যতিক্রম শুধু পেসাররা। লাক্কাতুরার গ্রিন টপে দাঁড়িয়ে লোহাতুর দৃষ্টিতে দেখে গেছেন উইকেটখানা। হয়তো মনে মনে উইকেট পাওয়ার পর সেলিব্রেশনগুলো ভেবে ফেলেছেন অনেকে, কিন্তু কয়জন থাকবেন একাদশে জানেন না কেউ। শান্ত তো আরো কয়েক কাঠি সরেশ। মজা করেই জানালেন ম্যাচের 20 মিনিট আগেই নাকি জানিয়ে দেবেন স্কোয়াড। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট। কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন। টেস্টে প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিছুটা অচেনা বাংলাদেশের জন্য, এটাই ভাবাচ্ছে শান্তকে। এমন প্রতিপক্ষের বিপক্ষে যে ভুল করার সম্ভাবনা বেশি, তাই জয়ের প্রত্যাশাতেও শান্ত ছিলেন ধীরস্থির। ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই, এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিক মতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে।
শেষ দিনে অনুশীলন করেনি আয়ারল্যান্ড, তবে উইকেট দেখতে মাঠে এসেছিলেন ক্যাপ্টেন এবং কোচিং প্যানেলের সদস্যরা। উইকেটে সবুজ আভা দেখে বেশ অবাক তারা। সিলেটে আমরা অনেক আগে একটা 4 দিনের ম্যাচ খেলেছিলাম। এখানকার উইকেট খুব ভালো, এই পিচটাও সেরকমই মনে হলো। স্টার্লিং এর এখানে খেলার অভিজ্ঞতা আছে, সে আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করেছে। আমরা আশাবাদী অনেক রান হবে, তবে বাংলাদেশে আসলে স্পিনার সামলাতে হবে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। 2023 সালে একবারই টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড, সেই ম্যাচে অবশ্য 7 উইকেটের জয় আছে টাইগারদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, সিলেট। 2021 সালের চিঠিতে বিসিবির কাছে মঞ্জু তৌহিদুলের কাছ থেকে মাচার আকুতি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। জানিয়েছেন মঞ্জুর দুর্ব্যবহারে কতটা মানসিক চাপে ছিলেন তিনি। দলের মধ্যে কোন্দল থামাতে আহ্বান জানান প্রধান নির্বাহীর কাছেও, তবুও পাননি সুরাহা। যদিও 13 পাতার সেই চিঠিতে যৌন হয়রানির বিষয়ে নির্দিষ্ট করে কোনো কথা উল্লেখ করেননি জাহানারা আলম। সমাজের চোখ রাঙানি, ব্যঙ্গ, বিদ্রুপ পেরিয়ে আলোর পথে এগুচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট। আসতে শুরু করে সম্মানের জায়গায়, কিন্তু সেই আলোয় এখন ছায়া এক বিস্ফোরক অভিযোগে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির মন্তব্যে তুলকালাম দেশের ক্রিকেট। তার চেয়ে বড় অভিযোগ, সবকিছু জেনেও কেন চুপ ছিল বিসিবি। সময় সংবাদের হাতে এসেছে 4 বছর আগে বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি। সেখানে লিখেছেন কতটা মানসিক চাপে ছিলেন তিনি। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি অনুযায়ী মঞ্জুরুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় 2021 সালে বাংলাদেশ গেমস চলাকালে। টুর্নামেন্টের ফাইনালের আগে বিসিবি আয়োজিত এক ডিনার পার্টিতে উইমেন্স কোঅর্ডিনেটর সরফরাজ বাবু জাহানারাকে অনুরোধ করেন দলের ভেতরের কোন্দল থামাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জাহানারা কথা দেন ঐক্যের, কিন্তু সেই আশ্বাস হয়ে যায় তার জন্য কাল। চিঠিতে জাহানারা জানান, এরপর থেকেই সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম শুরু করেন তার সঙ্গে খারাপ আচরণ। জাহানারার সঙ্গে দূরত্ব বাড়ে ম্যানেজার তৌহিদুল ইসলামেরও। গণমাধ্যমে কথা বলার অনুমতি, এমনকি সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয় জাহানারাকে। জাহানারা রুমানার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ে অভিযোগ তোলেন সেই চিঠিতে। বিসিবিকে জানান বাংলাদেশ গেমসে অধিনায়কত্ব না পেয়ে কতটা ভেঙে পড়েন রুমানা। সেই টুর্নামেন্টে জাহানারা ও সালমার সঙ্গে খারাপ ব্যবহার করেন মঞ্জু। প্রাধান্য বাড়তে থাকে জ্যোতির। চিঠিতে অভিযোগ করা হয় মঞ্জু ও তৌহিদুল চেষ্টা করেছেন জাহানারার গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিজ্ঞাপন থেকে আয় বন্ধ করতে। সমস্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বিষয়টি জানানো হয় খালেদ মাহমুদ সুজনকে। তার উদ্যোগে 3 জনে বসেন আলোচনায়। সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও সমস্যার সমাধান হয়নি। অনুশীলন সহ সব ক্ষেত্রেই বাধার মুখে পড়তে থাকেন জাহানারা। চিঠিতে আরও অভিযোগ করা হয় মঞ্জুর পক্ষপাতমূলক আচরণে বাড়তে থাকে জ্যোতি, পিঙ্কি, তৃষ্ণা ও ঋতুর কদর। এমনকি তার কিছু সতীর্থের সঙ্গে মঞ্জুর ভিন্ন সম্পর্ক আছে বলেও ইঙ্গিত দেন জাহানারা। এসব কিছুর সমাধান চেয়ে বিসিবির কাছে জানান কতটা চাপে আছেন তিনি। মানসিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানান বিসিবির কাছে। তবে সম্প্রতি সাক্ষাৎকারে বললেও পুরো চিঠির কোথাও যৌন হয়রানির কথা উল্লেখই করেননি জাহানারা। সাবেক অধিনায়কের করা এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না, তাই সর্বোচ্চ তদন্তের দাবি সব মহলের। কারণ যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নারী ক্রিকেটের ভাবমূর্তি। অভিভাবকদের মনে ঢুকেছে ভয়, তাই সুষ্ঠু সমাধান না হলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ক্রিকেট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়।